শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে, এটা এখন দীর্ঘদিনই 3 মাসের উপরে হয়ে গেছে, যে বাংলাদেশে যে উপদেষ্টা পরিষদ বাংলাদেশ পরিচালনা করছেন, অনেক ঘটনা প্রবাহ বাই দিস টাইম ঘটে গেছে। বিএনপি এবং তার অনুসারী দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন, কিন্তু সরকার প্রধান বিবেচ্য বিষয় বা উপদেষ্টা পরিষদের প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে যে সংস্কার করা। সংস্কার করতে গেলে যে দুটি জিনিসের বেশি লক্ষ্য রাখা দরকার, সেটা হলো যে সৎ মানুষ আছে কিনা এবং মানুষ নীতি নৈতিকতা থেকে কতটুক দূরে গেছে। এখন এই নীতি নৈতিকতার যে সংস্কার, সেটি প্রয়োজন সবার আগে, এবং এই নীতি নৈতিকতা না থাকার কারণে যে দীর্ঘ 17টি বছর একনায়ক শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, সেখান থেকে যদি আমরা এটাকে মুক্ত করতে চাই, বাংলাদেশের জনগণকে মুক্ত করতে চাই, বাংলাদেশ মানব জোট মনে করে যে সৎ এবং নয়নিষ্ঠতা এই জিনিসগুলোর উপর জোর দেওয়া দরকার। সেই ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য বা জনগণের প্রতি যে আহ্বান, সেই জিনিসটাই প্রথমেতে দরকার। আরেকটি হলো একজন নোবেল বিজয়ী, সেটি তো আছেই, মানব কল্যাণের জন্য, জনগণের জন্য তিনি যেটা পেয়েছেন, যে বিনা কোনো জিনিস বন্ধকির বাইরে লোন দিয়ে মানুষকে কিভাবে সচ্ছল করা যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়। আরেকটি হলো যে তিনি একজন অর্থনীতির অধ্যাপক ছিলেন। এখন বাংলাদেশে ক্ষেত্রে যেটা হয় যে ব্ল্যাক মানি বা কালো টাকা, একজন অর্থনীতিবিদ হিসেবে উনি অবশ্যই ভালো জানেন যে এই কালো টাকাও একটি টাকা, এবং যা অর্থনীতিতে স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে, কারণ এটি প্রায় অর্ধেকের বেশি না হলেও অর্ধেকের কাছাকাছি বাংলাদেশে চলমান ছিল কালো টাকা, বা কালো টাকার দৌরাত্ম্য হোক আর যেভাবেই হোক, এটি অর্থনীতিতে একটি গতি সঞ্চার করে, মানুষের কার্যক্ষমতার থেকে শুরু করে উৎপাদনের কার্যক্ষমতাও বৃদ্ধি করে। এখন এই কালো টাকা যদি তুলে নেওয়া যায় বা বন্ধ হয়ে যায় সার্কুলেশনটা, কারণ মানি সার্কুলেশনের সাথে যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে অর্থনৈতিক গতি যে অর্ধেক কমে যাবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়, এবং এটি অচিরেই যে ঋণাত্মক অবস্থায় চলে যাবে, একথা বলার অপেক্ষা রাখে না। এখানে ব্যাপারটা হলো অর্থনীতি। বিগত 16 বছরে এই বিতাড়িত একনায়ক এবং তার দোসররা প্রচুর অর্থ কামিয়েছে, এবং এই অর্থ এখনো তাদের কাছে আছে। সেই অর্থগুলোকে এখনো ধরার বা বাজেয়াপ্ত করার কোনো উদ্যোগ এই উপদেষ্টা পরিষদের দেখি না। প্রথমেই বলেছি যে একটা হলো ন্যায়নিষ্ঠতা, আর একটা হলো যে এই যে অর্থনৈতিকভাবে বিশৃঙ্খল করে টাকা পয়সা লুট করা। এখন এই লুটের টাকা কোথায় কিভাবে রেখেছে তার অনেকগুলো পর্যায়ে আছে। 1, তারা সম্পদ করেছে; 2, বিদেশে পাচার করেছে; 3, বেনামিতে তারাই সম্পদগুলা ক্রয় করেছে। তো প্রথমেই যে কাজটি এই সরকারের কোনো ডিক্লারেশনের মাধ্যম, সেই ডিক্লারেশনের মাধ্যম আজও অবধি হয় নাই, কারণ এখনো প্রেসিডেন্টের নামই সবকিছু চলতেছে, এবং এই প্রেসিডেন্টকে দিয়েই এই কাজগুলাই প্রথমে করা দরকার ছিল, যে অর্থনৈতিকভাবে যারা এই পুঁজির পিছনে ঘুরে 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 এই যে স্বৈরতন্ত্রটা ছিল দীর্ঘদিন, এর মূল কারণ হলো এই অর্থপ্রাপ্তি। আজকে যদি দেখা যায় যে রাজনীতিতে অর্থ
এই অবৈধ অর্থের মালিক হওয়ার যে জায়গা, এটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এই রাজনীতির নামে যে মানুষগুলো পাগল হয়ে থাকে, এই মানুষগুলো পাগল হবে না, রাজনীতি থেকে দূরে সরে যাবে, কাজে যাবে, যেখান থেকে অর্থনীতিটা এমনভাবে সচল হবে যে দেশটাও সেখানে সবল হবে। কিন্তু উপদেষ্টা পরিষদ সদস্য সংখ্যা এখনো কম আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো অধ্যাদেশ জারি করা হয় নাই। এবং সংস্কার যে করবেন, এক নম্বরে তো আর্থিক সংস্কারের দরকার, এক নম্বরে অর্থনীতির সাথে সবকিছু সম্পর্কিত। নৈতিক অর্থনীতি যদি গড়ে তোলা যায়, তবে অবশ্যই সেখানে এই অবৈধ ক্ষমতা দখল থেকে শুরু করে সবখানে এই অর্থের ব্যবহার হচ্ছে। একটি অধ্যাদেশের মাধ্যমে আমি ধরতে চাই 1981 সাল থেকে বাংলাদেশ মানব জোট তাদের ম্যানিফেস্টোর 1 নম্বর শর্তই হলো যে 1981 সাল থেকে ধরে প্রতি 5 বছর পর পর মানুষের সম্পদ দ্বিগুণ হয়ে যেতে পারে। এটা ব্যাংকের একটা হিসাব। এর বাইরে যা কিছু থাকবে, প্রত্যেকটা লোক, ধরা যাক বাংলাদেশে 30 লাখ টাকার সম্পত্তি আছে, এটা বাদ দিয়ে, কারণ একটা লোকের 30 লাখ টাকার সম্পত্তি বলতে গেলে এখনকার হিসাবে একটা বাড়ি বা একটা টিনের ঘর, অল্প বিস্তর কিছু সম্পত্তি, বা 5 লাখ টাকা করে যদি বিঘা ধরি, 10 বিঘা সম্পত্তি, তাতে 5 10 50 লাখ হয়। 50 লাখ টাকার সম্পত্তি যাদের আছে তাদের জন্য দরকার নাই আর সবাইকে, জনগণকে এই 50 লাখের ঊর্ধ্বে যে সম্পত্তিগুলো আছে 1981 সালকে একটা বেস ধরে এই হিসাবগুলো দিতে বলা হোক। এবং যত বেনামি সম্পত্তি আছে সেই সম্পত্তি একই অধ্যাদেশের বলে বাজেয়াপ্ত করা হোক। এবং অন্যান্য যে সকল সম্পদ দিবে, শেয়ার মার্কেটের মানি থেকে শুরু করে সবগুলোই যদি 50% সরকারকে ট্যাক্স হিসেবে প্রদান করে, যারা স্বেচ্ছায় দিবে তাদের বাকি 50% সম্পদ তাদেরকে খেতে দেওয়া হোক। এবং এটা ইসলামী ধর্মমত অনুযায়ী এটা হালাল না হারাম সেটা তারা তাদের খোদার সাথে ফয়সালা করুক। আর বাকি সম্পত্তি যারা দিবে তাদেরকে ওই বাকি সম্পত্তির রাইট বা অধিকার, ভোগ করার অধিকারটা দিয়ে দেওয়া হোক। এটা হলো একটা দিক। 2 নম্বর, এই অর্থনৈতিক যে ব্যাপারটা, এইটাই প্রথমে ফয়সালা করা দরকার। এইখানে ওই দেবপ্রিয় ভট্টাচার্য যে রিপোর্টটি করেছেন তাতে দেখা যায় যে এই টাকাগুলো রাজনীতিবিদের চেয়ে সামরিক বেসামরিক আমলাদের কাছে সবচেয়ে বেশি আছে। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা, আমাদের দেশে কেন রাজনীতির সাথে এই দুর্নীতিবাজরা সম্পৃক্ত হচ্ছে এই কারণে যে তারা নীতি নৈতিকতা বিসর্জন দিতেছে, এই কারণে যে টাকা পাওয়া যাচ্ছে এবং অবৈধভাবে এই লেনদেনটা চলতেছে। এই লেনদেনের চালানোর মাধ্যমে তারা দেশকে যতটা সবল হওয়া দরকার ছিল ততটা সবল হতে দিচ্ছে না এবং করছে না। তাহলে মূল জায়গাটা হলো টাকা, আর্থিক। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এই সরকার, এবং বাই দিস টাইম অলরেডি 100 দিনের উপরে হয়ে গেছে, মানুষ তো বিভিন্ন উপায়ে এই টাকাগুলোকে সরানোর চেষ্টা করবে। কাজেই দেখা যাচ্ছে যে এই রাজনীতিবিদদেরকে তো ওই শেখ হাসিনা সেও ধরেছিল বিএনপি সরকারের পতনের পরপরই। এগুলা একটা সাধারণ জনগণের একটা আই ওয়াশের মতো। জনগণের টাকা জনগণের কাছে ফেরত নিয়ে আসতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত। এবং এটি একটি অর্ডিন্যান্সের মাধ্যমেই করা সম্ভব, যেটি এই সরকার এখনো করেনি। নাম্বার 2, উপদেষ্টা পরিষদ। এখানে যে ছাত্র কয়েকজন প্রতিনিধি আছে, মাত্র 3 জন আছেন। যদি বিপ্লবী সরকার হইতো সব তারাই করতো, কোনো সমস্যা ছিল না। এখন দেখা যাচ্ছে যে গণশক্তি বা জনশক্তি নামক যে ছাত্র সংগঠন
নতুন আবির্ভূত হয়েছে, তারা এই কাজগুলো করে যাচ্ছে বা করতেছে। একনায়কের সময়ে যে ছাত্রলীগ, এর সাথে একীভূত হয়ে গেছিল সবাই, অনেকেই, যারা মানে কি বলে লিখিতভাবে কোনো ছাত্র সংসদের সাথে জড়িত ছিল না বা নেতৃত্বে ছিল না, এরকম অনেকেই আওয়ামী লীগের পিছু পিছু ঘুরছে কোনো সময় চাঁদা না দেওয়ার জন্য, যে চাঁদা দেওয়া যাতে না লাগে, আর অন্যভাবে ঘুরছে চাঁদা নেওয়ার জন্য। এই ছাত্র প্রতিনিধির 3 জন, এই যে বললাম গণশক্তি বা জনশক্তি, এদের লোকেরা এখন এরা বলে বা এই সরকার বলে বা এই সরকার প্রধানও বলেন যে আমরা ছাত্রদের কর্তৃক নির্বাচিত বা নিয়োগকৃত। তো সেখানে ছাত্র দল, বিএনপির ছাত্র সংগঠন, তাদের রেশিও কোথায়, তাদের অংশ কোথায়? বিএনপির ছাত্র সংগঠনের তো অংশ দেখি না। যদি ছাত্রদের দ্বারা হয় তাহলে ছাত্র সংগঠন বিএনপিরটা গেল কই, বা শিবিরেরটাই গেল কই? এখানে শিবির থেকে আগত কোনো ছাত্র নেতাকেও তো দেখি না এখানে। হয়তো আছে, তারা হয়তো গোপনে থাকলেও থাকতে পারে, বাট সেটা আমার দেখার বিবেচনায় নাই এই কারণে যে তাদেরকে ওপেনলি বুক ফিরিয়ে বলতে হবে যে আমি ছাত্র শিবিরের বা জামাতে ইসলামের ছাত্র সংগঠনের একজন প্রতিনিধি, বা অন্য কোনো ইসলামী সংগঠনের প্রতিনিধি, বা অন্য কোনো কমিউনিস্ট পার্টির কোনো সংগঠনের প্রতিনিধি, বা ছাত্র দলের প্রতিনিধি, এরকম দেখা যাচ্ছে না। এখন কিছু লোক দেশে বা বিদেশে মেরে কুটে, যাই হোক, ওই লাস্ট 6 মান্থে তারা খুব দেখাইছে যে না, এই হাসিনার এগেনস্টে আমি, বা এখন তারা বিভিন্ন উপদেষ্টা পরিষদে চলে যাচ্ছে বা কিছু একটা করতেছে। কিন্তু আমার কথা হইল যে আমার মানব জোটের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই যে যদি পার্টিকুলারলি নিজের স্পেশাল ক্যাটাগরিতে যদি না হয়, যেমন বই ঠই লিখে যারা পয়সা মেক করে বা অন্য উপায়ে যারা পয়সা মেক করে, এই সমস্ত যে কারিকুলাম বা শিল্পীর পয়সা, এইগুলো মাফ করে দিয়ে এগুলোর ক্ষেত্রে 50% ট্যাক্স নেওয়ার দরকার নাই। কিন্তু অন্য ক্ষেত্রে বৈধ অবৈধ আয়ের উপরে অবশ্যই 50% ট্যাক্স নিতে হবে এবং ওইভাবে কাজ করতে হবে। মানব জোটের লক্ষ্য এবং উদ্দেশ্য কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক, অতি শীঘ্র নির্বাচনের মাধ্যমে দেশটি একটি সুষ্ঠু জায়গায় চলে যাক, এই কামনায় শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।